আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের বায়োলজি ক্লাসে। সবাত শ্বসন। আজকের ক্লাসে আমরা সবাত শ্বসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সবাত শ্বসন প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। ধাপ 4টি হলো: 1. গ্লাইকোলাইসিস, 2. এসিটাইল কোএ সৃষ্টি, 3. ক্রেবস চক্র ও 4. ইলেকট্রন প্রবাহতন্ত্র। চলো প্রথমে আমরা এই 4টি ধাপ সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। কোষের সাইটোপ্লাজমে শ্বসনের যে পর্যায়ে এক অণু গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সহায়তায় 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে বলে একে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। দ্বিতীয় ধাপ এসিটাইল কোএ সৃষ্টি। এই ধাপে এসিটাইল কোএ সৃষ্টি হয় বলে এই ধাপের নামকরণ করা হয়েছে এসিটাইল কোএ সৃষ্টি। গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট 2 অণু এসিটাইল কোএ 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। এই ধাপটিও সাইটোপ্লাজমে ঘটে। তৃতীয় ধাপ ক্রেবস চক্র। পাইরুভিক অ্যাসিড থেকে উৎপাদিত এসিটাইল কোএ নামক 2 কার্বন বিশিষ্ট যৌগটি একটি জটিল চক্রের মাধ্যমে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও পানি প্রস্তুত করে। এই চক্রটির বিশদ বিবরণ 1937 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রাণ রসায়নবিদ হ্যান্স ক্রেবস প্রদান করেছিলেন। এজন্য তার নাম অনুসারে এই চক্রকে ক্রেবস চক্র বলা হয়। এই চক্রের প্রথম উৎপাদিত পদার্থ সাইট্রিক অ্যাসিড হওয়ায় একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলে। সাইট্রিক অ্যাসিডের 3টি কার্বক্সিল মূলক থাকায় একে বর্তমানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA সাইকেল বলে। এই চক্রের সম্পূর্ণ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তোমরা ছবিতে ক্রেবস চক্র দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিকে তোমরা ক্রেবস চক্র সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে। মাধ্যমিক পর্যায়ের জন্য আমি সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিচ্ছি। এসিটাইল কোএ মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এভাবে রাসায়নিক বিক্রিয়ার 10টি ধাপ অতিক্রম করে পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় এসিটাইল কোএর সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে 10 ধরনের এনজাইম কাজ করে। এভাবে চক্রটি চক্রাকারে আবর্তিত হতে থাকে। এই চক্রে এক অণু এসিটাইল কোএ থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP উৎপন্ন হয়। তাহলে 2 অণু এসিটাইল কোএ থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP উৎপন্ন হয়। চতুর্থ ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্র। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এসিটাইল কোএ সৃষ্টি ও ক্রেবস চক্রে যে সমস্ত NADH2 ও FADH2 সৃষ্টি হয় এই তন্ত্রের মাধ্যমে এরা জারিত হয় এবং NAD ও FAD তে পরিণত হয় এবং হাইড্রোজেন পরমাণুগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। ইলেকট্রন স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তার সাহায্যে ADP অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে ATP তৈরি করে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি NADH2 থেকে
3টি করে এটিপি এবং প্রতিটি FADH2 থেকে 2টি করে এটিপি সৃষ্টি হয়। সবার শ্বসনে যে পানি উৎপন্ন হয় তা ইলেকট্রন প্রবাহতন্ত্রের ফলেই সৃষ্টি হয়। শ্বসনের সাথে সম্পৃক্ত কতগুলো গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগের পূর্ণ রূপ জানা তোমাদের জন্য খুবই জরুরি। এটিপি সম্পর্কে তোমরা আগে থেকেই জানো, এর পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। NADP এর পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। FAD এর পূর্ণরূপ হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর GTP এর পূর্ণরূপ হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। তোমাদের পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠায় সবাত শ্বসনের 4টি ধাপকে একসাথে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। চলো আমরা এই চিত্রটি একটু বোঝার চেষ্টা করি। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই পর্যায়ে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে 10টি ধাপ অতিক্রম করতে হয় এবং 10 ধরনের এনজাইম এখানে কাজ করে। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পাশাপাশি এখানে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করতে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, তাই নিট উৎপাদন থাকে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। তোমরা গ্লুকোজের সংকেতটি দেখতে পাচ্ছ C6H12O6, আর পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। অর্থাৎ এখানে এই 6টি কার্বন এই 2টি পাইরুভিক অ্যাসিডের মধ্যে ভাগ হয়ে গেছে। এই পুরো প্রক্রিয়াটি সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্যায় হচ্ছে এসিটাইল কোয়ে। এই পর্যায়ে এসিটাইল কোয়ে উৎপন্ন হয় বলে এই পর্যায়টির নামকরণ করা হয়েছে এসিটাইল কোয়ে পর্যায়। এই পর্যায়ে 1 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়েতে পরিণত হয় এবং 1 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং 1 অণু NADH2 উৎপন্ন হয়। যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু এসিটাইল কোয়ে উৎপন্ন হয় এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটিও সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এরপর এসিটাইল কোয়ে সাইটোপ্লাজম থেকে বের হয়ে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং ক্রেস চক্র চালাতে শুরু করে। আমরা আগেই জেনেছি এসিটাইল কোয়ে ক্রেস চক্রে প্রবেশ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এটি চক্রাকারে আবর্তিত হতে থাকে। একবার চক্রাকারে আবর্তিত হলে 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP উৎপন্ন হয় ও 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যেহেতু 2 অণু এসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে 2টি ক্রেবস চক্র চালাতে থাকে, তাই সর্বমোট এখানে দেখো তোমরা 3 অণু NADH2, এখানেও 3 অণু NADH2, তাহলে মোট 6 অণু NADH2 উৎপন্ন হয়, 2 অণু FADH2 উৎপন্ন হয় এবং 2 অণু GTP উৎপন্ন হয় এবং মোট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে দেখো 2 অণু, এখানে 2 অণু, মোট 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই ক্রেস চক্রে উৎপন্ন এই NADH2, FADH2 এবং GTP পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ক্রমাগত জারিত বিজারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি এবং পানি উৎপন্ন করে। এই 4টি ধাপ শেষে আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি ও প্রচুর তাপ শক্তি পেয়ে থাকি। তোমরা পুরো চক্রটি পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে গ্লাইকোলাইসিস পর্যায়ে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, কিন্তু এসিটাইল কোয়েতে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং ক্রেস চক্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আশা করি তোমরা চিত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসো সবাত শ্বসনে যে
38 অণু এটিপি ও 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তা একটি ছক আকারে আমরা উপস্থাপন করি। এখানে একটি বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে 1 অণু NADH2 3 অণু এটিপি সমান, অর্থাৎ 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি উৎপন্ন হয়। 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি উৎপন্ন হয়, আর 1 অণু জিটিপি থেকে 1 অণু এটিপি উৎপন্ন হয়। এবার আমরা ছকটি দেখি। শ্বসনের পর্যায়ে আমরা জানি এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে ও ক্রেবস চক্র এই 3টি পর্যায়ে উৎপন্ন হয়, আর পানি মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট পর্যায়ে উৎপন্ন হয়। উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু এবং শেষ পর্যন্ত কি উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি নিট উৎপাদন, এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড। এবার আসো গ্লাইকোলাইসিস পর্যায়ে উৎপাদিত বস্তু কি কি পাচ্ছি আমরা দেখো। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 4 অণু এটিপি। এই পর্যায়ে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, তাহলে আমাদের ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু এটিপি। যেহেতু 2 অণু এটিপি খরচ হয়ে যায়, তাহলে আমাদের নিট উৎপাদন এটিপি থাকছে 2 অণু এটিপি। আর আমরা জানি 1 অণু NADH2 সমান হচ্ছে 3 অণু এটিপি, তাহলে 2 অণু NADH2 সমান হচ্ছে তাহলে 3 দুগুণে 6 অণু এটিপি। এই 6 আর 2 মোট 8 অণু এটিপি এই গ্লাইকোলাইসিস পর্যায়ে উৎপন্ন হয়, এবং এই পর্যায়ে অর্থাৎ গ্লাইকোলাইসিস পর্যায়ে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। দ্বিতীয় পর্যায়ে আসো এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়েতে উৎপাদিত বস্তু হচ্ছে 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2, এবং এখানে ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে আমাদের নিট উৎপাদন আমরা কি দেখতে পাচ্ছি, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। আর আবার যেহেতু আমরা জানি 1 অণু NADH2 সমান হচ্ছে 3 অণু এটিপি, তাহলে এখানে যেহেতু 2 অণু NADH2 উৎপন্ন হয়, তাহলে মোট এটিপি হচ্ছে 6 অণু এটিপি। এবার আসো ক্রেবস চক্র। ক্রেবস চক্রে উৎপাদিত বস্তু হচ্ছে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি, এবং এখানে ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু এসিটাইল কোয়ে। তোমরা সবসময় লক্ষ্য করবে এক ধাপের উৎপাদিত বস্তু হচ্ছে পরের ধাপের ব্যয়িত বস্তু। দেখো গ্লাইকোলাইসিসের উৎপাদিত বস্তু ছিল পাইরুভিক অ্যাসিড, সেটি হচ্ছে এসিটাইল কোয়ের ব্যয়িত বস্তু। আবার এসিটাইল কোয়ে উৎপাদিত বস্তু হচ্ছে এসিটাইল কোয়ে, এবং সেই ক্রেবস চক্রে হয়ে যাচ্ছে ব্যয়িত বস্তু। এবার দেখো নিট উৎপাদন কি হচ্ছে, 4 অণু ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 অণু কার্বন ডাইঅক্সাইড। 6 অণু NADH2, আমরা জানি 1 অণু NADH2 সমান হচ্ছে 3 অণু এটিপি, তাহলে আমাদের কি হবে 3 6 18, অর্থাৎ 18 অণু এটিপি আমরা এখানে পাচ্ছি। আবার 2 অণু FADH2 উৎপন্ন হয়, আমরা জানি 1 অণু FADH2 সমান হচ্ছে 2 অণু এটিপি, তাহলে 2 × 2 অর্থাৎ 4 অণু এটিপি আমরা এখানে পাচ্ছি। আবার 2 অণু জিটিপি উৎপন্ন হয়, 1 অণু জিটিপি সমান জানি আমরা 1 অণু এটিপি, তাহলে এখানে আমরা কত পাবো, 2 অণু এটিপি পাবো। তাহলে তোমরা এখানে দেখো নিট উৎপাদনে আমরা কি পাচ্ছি, এখানে 8 অণু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু এটিপি, এসিটাইল কোয়েতে 6 অণু এটিপি, আর এখানে দেখো ক্রেবস চক্রে 24 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তাহলে মোট আমাদের এটিপি উৎপন্ন হচ্ছে 38 অণু এটিপি, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 4 আর 2 মোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড। আশা করি সবাত শ্বসনের 38 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড কীভাবে উৎপন্ন হচ্ছে সেটা তোমরা এই ছকের মাধ্যমে বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।